দেশ থেকে অর্থ পাচারের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। গত অর্থবছরের তুলনায় চলতি বছরে পাচারের ঘটনা বেড়ে হয়েছে প্রায় দ্বিগুণ। মূলত ব্যাংক লেনদেন, হুন্ডি ও মোবাইল ব্যাংকিং এবং গেমিং বেটিংয়ের মাধ্যমেই এসব ঘটনা ঘটছে। চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়নে সন্দেহে প্রায় 550 ব্যাংক হিসাব শনাক্ত করা হয়। সেখানে লেনদেন সংক্রান্ত তথ্য পর্যালোচনার জন্য যৌথভাবে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট এবং আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে বিনিময় করা হয়। এর আগের অর্থবছরে 285টি ঘটনার তথ্য বিনিময় হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের এক প্রতিবেদন বিশ্লেষণ করে পাওয়া গেছে এসব তথ্য। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয় আরও প্রায় 11,000 লেনদেনকে সন্দেহজনক তালিকাভুক্ত করা হয়েছে। এ নিয়ে কাজ করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। পাশাপাশি হুন্ডির মাধ্যমে অর্থ পাচারের অভিযোগে ব্যক্তিগত 27,680 মোবাইল ব্যাংক স্থগিত এবং 5,029টি এমএফএস এজেন্টশিপ বাতিল করা হয়েছে। সূত্র মতে, পাচার হয়ে যাওয়ার ঘটনা সম্পর্কে বিশ্বের বিভিন্ন দেশে 65টি চিঠি দিয়েছে বিএফআই। এ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, আমরা আইনি প্রক্রিয়া মেনে সুইস ব্যাংকসহ বিশ্বের বিভিন্ন দেশে চিঠি দিয়েছি। পাশাপাশি একইভাবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাচারকৃত অর্থ সম্পর্কে তথ্য চেয়ে 15টি দেশ বাংলাদেশকে অনুরোধপত্র পাঠিয়েছে। সূত্র মতে, ব্যাংকিং ব্যবস্থায় চলতি অর্থবছরের প্রথম 8 মাস জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন মাধ্যমে ব্যাংক লেনদেন হয়েছে 23,31,000 কোটি টাকা। এটি প্রস্তাবিত বাজেটের প্রায় 3 গুণ। পাশাপাশি একই সময় ডিজিটাল প্ল্যাটফর্ম মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন হয়েছে 9,64,000 কোটি টাকা। এ লেনদেনেও প্রস্তাবিত বাজেটের চেয়ে বেশি। অবশ্য অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী হুন্ডির মাধ্যমে টাকা পাচারের বিষয়টি সম্প্রতি জাতীয় সংসদে প্রকাশ্য নিয়ে আসেন। তিনি বলেছেন, অবৈধ অর্থ লেনদেনে জড়িত থাকার সন্দেহ গত 3 বছরে মোবাইল ব্যাংকিংয়ের 48,586টি ব্যক্তিগত হিসাব স্থগিত করা হয়েছে। তিনি আরও বলেন, প্রযুক্তিগত উন্নয়নের সুবিধা কাজে লাগিয়ে কিছু অসাধু চক্র অনলাইনে জুয়া বা ব্যাটিং, গেমিং, ফরেক্স বা ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং ও হুডি প্রভৃতি অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছে। ফলে একদিকে যেমন দেশ থেকে মুদ্রা পাচার বেড়ে যাচ্ছে, অপরদিকে দেশ প্রচুর বৈদেশিক মুদ্রা হারাচ্ছে এবং অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে সংসদে স্বীকার করলেও প্রস্তাবিত বাজেটে বিদেশি অর্থ পাচার প্রতিরোধে কোনো দিক নির্দেশনা দেননি অর্থমন্ত্রী। জাতীয় সংসদে তার বক্তব্য পড়েছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান। এ প্রসঙ্গে অর্থনীতিবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর মইনুল ইসলাম বলেন, অর্থ পাচার প্রতিরোধে প্রস্তাবিত বাজেটে পদক্ষেপ থাকবে সেটি আশা করেছিলাম, কিন্তু সেখানে কিছুই বলা হয়নি। হুন্ডি প্রতিরোধ প্রসঙ্গে কিছু বলা হয়নি। অর্থ পাচার, হুন্ডি এগুলো নিয়ন্ত্রণ ও দমন না করে তাহলে রিজার্ভের পতনও থামানো যাবে না। ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হচ্ছে, সেটিও থামানো যাবে না। তিনি আরও বলেন, কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। অর্থ পাচার বন্ধ করতে এটি ঠিক নয়। দুটির মধ্যে সম্পর্ক আবিষ্কার করা ঠিক নয়। সাদা করলে টাকা পাচার কমে যাবে এমন কোনো ভিত্তি নেই। অর্থ মন্ত্রণালয়ের প্রতিবেদনে দেখা গেছে, গত ফেব্রুয়ারি পর্যন্ত 2,56,222টি ব্যাংকে লেনদেন যাচাই বাছাই করে 10,816টি সন্দেহজনক লেনদেন শনাক্ত করা হয়। সন্দেহজনক গ্রাহকের হিসাবগুলোর মধ্যে 176টি গোয়েন্দা প্রতিবেদন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া অনলাইন গেম, ব্যাটিং ও অবৈধ ফরেক্স ট্রেডিং পরিচালনাকারী 291টি ওয়েবসাইট, 466টি সোশ্যাল মিডিয়া ও 33টি মোবাইল অ্যাপস শনাক্ত করা হয়েছে। এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পাঠানো হয়েছে। বিশেষজ্ঞ মহলের মতে, অর্থ পাচারকারীদের তথ্য পেলে পুলিশের সিআইডি বা বিএফআইকে অনুসন্ধানের জন্য জানানো দরকার। আরও যদি শনাক্ত হয় তাহলে দেখতে হবে কোন দেশ থেকে টাকা গেছে, সে দেশের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে হবে। এ ব্যাপারে যদি আইনগত ব্যবস্থা নিতে হয় সেটি অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে ব্যবস্থা নিতে হবে। জানা গেছে, 2022-23 অর্থবছরে সন্দেহজনক লেনদেনের শনাক্ত হয় 8,198টি। এর আগে অর্থবছরে 2021-22 একই সময় সন্দেহজনক লেনদেনের শনাক্ত ছিল 5,312টি। ওই বছর 2,32,17,315টি নগদ লেনদেন রিপোর্ট এফআইতে আসে। অর্থ পাচার সংক্রান্ত বিভিন্ন তথ্য পর্যালোচনার জন্য অন্য দেশের কাছে তথ্য চাওয়া হয়। অন্য দেশগুলো আমাদের কাছে চেয়ে থাকে। অন্য দেশের আর্থিক গোয়েন্দা বিভাগের অনুমতি ছাড়া আমরা অনেক তথ্যই প্রকাশ করতে পারি না। এটি অর্থ পাচার প্রতিরোধে মানদণ্ড প্রণয়নকারী আন্তর্জাতিক সংস্থা এগমন গ্রুপের সদস্য হিসাবে
অনেক শর্ত ও নিয়ম মেনে চলতে হয়। অফিসিয়াল প্রমাণপত্র না আসা পর্যন্ত তথ্য প্রকাশ করা যায় না। নগদ লেনদেন রিপোর্ট বিশ্বব্যাপী হচ্ছে একটি গ্রাহকের অ্যাকাউন্টের তথ্য পর্যালোচনার জন্য এক ধরনের সতর্ক সংকেত বটে। প্রতিটি দেশই তাদের ঝুঁকি পর্যালোচনা করে। এসটিআর ঝুঁকি পর্যালোচনার একটি কৌশল। এখন সন্দেহজনক লেনদেনগুলো নিয়ে কাজ করা হয়। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সর্বশেষ কৌশলপত্রে উল্লেখ করা হয় বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি অর্থ পাচার হয় 10টি দেশ বা অঞ্চলে। এগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, হংকং, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, কেমান আইল্যান্ড ও ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস। আর অর্থ পাচারের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায় ওয়াশিংটন ভিত্তিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রেট বলছে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে 753 কোটি 37 লাখ ডলার পাচার হয়। টাকার অঙ্কে তা প্রায় 80,000 কোটি টাকা। আর সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী 2021 সালে দেশটির বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের গচ্ছিত অর্থের পরিমাণ ছিল 87,000 কোটি 11 লাখ সুইস ফ্রাঙ্ক, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 8,275 কোটি টাকা। অবশ্য অনেকে মনে করেন পাচার করা অর্থের পরিমাণ আরও বেশি হবে। কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, উন্নয়নশীল দেশ থেকে অর্থ পাচার হয়, এটি অস্বীকার করার সুযোগ নেই। বাংলাদেশও উন্নয়নশীল দেশ, এখান থেকে টাকা পাচার হচ্ছে, যে টাকা চলে যায় তা ফেরত আনা কঠিন। তিনি আরও বলেন, গোটা পৃথিবীতে পাচার হওয়া অর্থের 1% উদ্ধার করা সম্ভব হয়নি, আর অর্থ পাচারের বেশিরভাগই বাণিজ্য ভিত্তিক।